গুড মর্নিং বন্ধুরা, আজকে 30শে এপ্রিল। চলো কোথাও বেরিয়ে আসি, ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না। এইরকম রয়্যাল এনফিল্ড মিটিয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চলো বেরিয়ে পড়ি। কাছাকাছি, খুব দূরে কোথাও যাব না, তা প্রায় যাওয়া আসা 150 কিলোমিটারের উপর তো হবেই। এখন তাড়াহুড়ো করে বেরোই, এখন কাউকে বলিনি, বাড়িতে কেউ জানে না, বাইরে গিয়ে তারপরে জানাবো। মোটর গিয়ার সেট আপে রেডি হয়ে গেছি। এই সেট আপে আজকে এইগুলো লাগিয়ে নিয়েছি। এই সেট আপে চলো আজকে বেরোবো। গ্লাভসটা পরে নিতে হবে, গ্লাভসটা পরে এক্ষুনি বেরোতে হবে। এবার চলো একটা সেট আপ করে নিয়েছি, এই খাপটা খুলে নিলাম। জিন গেটের পাশে এইচপি পেট্রোল পাম্প থেকে 5.7 লিটার পেট্রোল কিনে নিলাম, 600 টাকা পড়লো। এই সময়টা সিগন্যালটা বোঝা খুব মুশকিল, সবসময় লাল হয়ে থাকে, সে কন্ট্রোলিং এর লোক আছেন কিনা বোঝাই যায় না। আমরা যাচ্ছি সোজা, ডান দিকটায় যাব না, মানে গুসকরা হয়ে আমি যাব। ইচ্ছা আছে বোলপুরের দিকে যাওয়ার। চলো, কেন কি বৃত্তান্ত সমস্ত আমি বলে দিচ্ছি। NH-19 ধরবো, নওহাটের ওখান থেকে কথা বলবো। ট্যাঙ্ক ব্যাগটা পেট্রোল ভরার সময় লুজ হয়ে রয়েছে, ওইভাবেই আছে। তা দেখো, কাকতালীয়ভাবে ঠিক রয়্যাল এনফিল্ড শোরুমের সামনেই দাঁড়ালাম। NH-19 এইখানেই উঠে যেতে হবে। আচ্ছা, একবার দেখে নিই, সোজা বেরিয়ে যেতে হবে। আচ্ছা, বাঁ দিকে গেলে আবার ওইদিকে বর্ধমানে ঘুরে যাচ্ছে, তেজগঞ্জের দিক থেকে। পালসিট মানে এদিকটা দেখাচ্ছে, পালসিট মেমারি ওই দিকটা কলকাতার দিকে। আর আমাদের যেতে হচ্ছে এখন এই রোডটা দিয়ে। এই আমরা ঢুকছি, ওদিকে পুলিশ কাকু বলে দিয়েছে যা যেতে, চলে যাচ্ছি। একটু দেখে পেরোতে হবে। এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেছে। NH-19 উঠে গেছি। বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে রেনেশা টাউনশিপ, NH-19। সুন্দর একটা আবহাওয়া, আজকের আবহাওয়াটা সত্যি খুব ভালো, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মানে আমি যে রাইডিং গিয়ার্স পরে আছি, মানে রাইডিং জ্যাকেটটার ভেতর দিয়ে বেশ সুন্দর হাওয়া যাচ্ছে, আর আমার তো বেশ ঠান্ডা লাগছে। এটা পরে ভেবেছিলাম গরম লাগবে, কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে। এর যে মেশগুলো আছে তার ভেতর দিয়ে হাওয়াটা ঢুকছে। আর জানিয়ে রাখি যে রাইডিং প্যান্টটা পরিনি আজকে, তার বদলে জিন্সের প্যান্ট পরেছি। আইদার রাইডিং প্যান্ট অথবা জিন্সের প্যান্ট পরা ভালো। ওই কোনো ঢোলা প্যান্ট রাইডিংয়ে চলবে না, কোনো কারণে ওই স্ট্যান্ডে বা কোথাও আটকে যায়, উল্টে যাবে বাইক। ওরা জোর জুতোটা পরিনি, লং জার্নি যখন হবে 1000-1500 কিলোমিটার তখন ওটা করবো। আজকে কত হবে, 150-200 কিলোমিটার হয়তো হবে, জানি না। আজকে ফিরবো না কালকে ফিরবো, কিচ্ছু ঠিক নেই। একদম বেরিয়ে পড়েছি বন্ধুরা, মানে একদম বন্দি জীবন ছিলাম এই 2-3 মাস। আমি জানি তোমরা চাইছিলে বেরিয়ে পড়ি, এই ঘরের মধ্যে বন্দি থাকা, তোমরা ওটা চাইছিলে না, কিন্তু উপায় ছিল না। তোমরা সবই দেখেছো, আগের ব্লগগুলো দেখে নিও। কেন আমি এত কথা বলছি তার দুটো কারণ হচ্ছে, অনেক দিন পরে আবার মনে আনন্দ হচ্ছে যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তা আজকের আমাদের রুট হচ্ছে গুসকরা হয়ে আমরা বোলপুর হয়ে তারপর ওদিকে কোথায় যাওয়া যায় দেখবো। ম্যাসাঞ্জর যাবো কিনাও সেটা ঠিক নেই। তো আজকে ফেরার চান্স নেই মনে হয়। নি গার্ডটা পরে নিয়েছি প্যান্টে, আর এলবো গার্ড তো দরকার নেই, কারণ আমি যে রাইডিং গিয়ার্স পরেছি এতেই সমস্ত কিছু আছে। প্রিয় বন্ধুরা, আর কি অবস্থা দেখো, প্রায় 12 কিলোমিটার চলে এসেছি, কিন্তু একটা বিরাট ভুল হয়ে গেছে। সোজা চলে যাচ্ছি পানাগড়ের দিকে, কিন্তু আমার আজকে যাওয়ার কথা গুসকরার দিকে যাব। আমি প্রায় 7 কিলোমিটার ভুল পথে চলে এসেছি। আমার NH-19 ধরার দরকার ছিল না, যেতে হবে অন্যদিকে। অন্যমনস্ক ছিলাম, অনেকদিন পরে বেরিয়েছি, একদম সব গন্ডগোল হয়ে গেছে। দেখি বাঁ দিকে ফ্লাইওভার থেকে নেমে ডাইরেকশন ঠিক করি, এদিক দিয়ে যদি ঢোকা যায়, আর 7 কিলোমিটার ব্যাক না করে দেখছি সেটা কি করা যায়। ভাইদের জিজ্ঞেস করে নিলাম, খানা থেকে দেখি ওদিকে যদি ঢোকা যায়, যেটা ভুল হবার হয়ে গেছে। এখন চলো এটার ওপর দিয়ে বেরিয়ে যাই। রায় হোটেল
মানে অ্যাকচুয়ালি হোটেলটা আগে ছিল, এখানে এসছে, এখানে রাস্তাঘাট একদম পাল্টে গেছে। তো আমরা যাব ওই আন্ডারপাসটা দিয়ে, সামনে গিয়ে এই ফ্লাইওভারটায় উঠলাম না, বাঁদিকে হচ্ছে কুলগড়িয়া, এই জায়গাটা শাঁখো, এখানে সবই পরিচিত আমার রোড। কিন্তু আজকে যে ভুলটা করেছি, যেতে হবে গুসকরা, চলে যাচ্ছি দুর্গাপুর। তা দেখলাম আর ব্যাক করব না, সামনে কি রাস্তা আছে, কারণ পৃথিবী গোল। বেরিয়ে যাচ্ছি খানো, খানা ঠিক না, এটার নাম হচ্ছে খানো। এখানে একটা ইরিগেশনের ক্যানেল পড়বে সামনে। ও, এইটার উপর দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, বাহ, এই দেখো সুন্দর, তোমাদের একটু দেখাই, সুন্দর একটা ইরিগেশনের ক্যানেল। ওখানে থাকবার যারা স্টাফ আছে তাদের থাকবার ঘর ওটা। আচ্ছা, আর সামনের দিকে দেখো, এই হচ্ছে ক্যানেল। আগে ছিল এই লক গেট ছিল পুরনো, সমস্ত পুরনো, দেখো ব্রিটিশ পিরিয়ডের, অনেক পুরনো এই সমস্ত। ওইগুলো ঘুরিয়ে 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 কত কষ্ট করে কন্ট্রোল করতো। এখন কি সুন্দর এই ব্রিজটা করে দিয়েছে, খুব ভিড় হতো এখানে। তো হাইটটা একবার দার্জিলিংয়ের পাহাড়ের মতো করে দিয়েছে। চলো, এই রাস্তাটা বেশ ভালো হবে, গাছপালা সবুজ থাকলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তা আবার অনেক দিন পরে বেরিয়েছি। বা এদিকে স্কুল বাসও যায়। তো এটা কোন স্কুলের বাস যাচ্ছে? দিল্লি পাবলিক স্কুল, বা ডিপিএস এর বাস যে গেল। আর এই পথ দিয়ে দেখো কত বক বসে আছে মাঠের মাঝে, হয়তো মাছ আছে হয়তো ওখানে, আর বিস্তীর্ণ মাঠ, আর দূরে রেল লাইন। এই রেল লাইনটাই খানা স্টেশনের ওখানে, স্টেশনটার নাম খানা, আর আমরা যে ক্যানেলটা পেরোলাম ওইটা হচ্ছে খানো, ওই খানা ছোট ভাই খানো। আর এখানে দেখো সবাই সকাল হয়েছে, সকালে আবার সব কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। হ্যাঁ, চায়ের দোকানে মানুষ চা খেতে আসছেন। চলো, ওই দেখো স্টেশন দেখা যাচ্ছে, একটা মালগাড়ি পেরিয়ে গেল। এবার যাক, ভাগ্য সুপ্রসন্ন, গেটটা হয়তো এইবার খুলে যাবে, যদি ভাগ্য ভালো হয়। দেখা যাক। লোকাল ট্রেন গিয়ে আবার ডান দিকে রাস্তা ধরতে হবে। আমরা একটা স্টেশন এগিয়ে এসেছি, ওখান থেকে আমাদের তালিতের কাছে পেরোতে হতো, পেরোলাম খানার এখানে। একটু পরেই বুঝতে পারলাম যে খুব জঘন্য রাস্তার ভেতর দিয়ে এসেছি। ভেবেছিলাম যে যাক ভালো রাস্তা পেয়ে গেছি, কিন্তু না, এখন অনেক এঁকে বেঁকে গ্রাম্য রাস্তা। ওই দূরে একটা যাচ্ছে ম্যাটাডোর নাকি ট্রাক যাচ্ছে, ওই সোজা গিয়ে ওই দেখো ওই বাঁ দিকে যেখানটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। রাস্তা খুব খুব অবস্থা খারাপ রাস্তা। ওই যে ওই আগে ওই দিকটা দিয়ে যেতে হবে, এই রাস্তা, তার উপর ট্রাক্টর আসছে, দেখতেই পাচ্ছ কতগুলো ট্রাক্টর, আরও দুটো। মানে 19 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। এই খানার পরে যে রাস্তাটা একেবারে মানে যা তা রাস্তা। এখন একটু মনে হচ্ছে ভালো, কিন্তু তা নয়। উপরে এই বর্ষাকাল হলে রাস্তায় যাওয়া যাবে না, মাটিতে ভর্তি আছে, মানে গাড়ি পিছলে যাবে। কিন্তু এর ভেতর দিয়েও তো এই ট্রাক্টরগুলো যাতায়াত করে আরও অবস্থা খারাপ করে দিয়েছে রাস্তা। কি অবস্থা দেখো, এখন কতটা যেতে হবে চলো দেখি। অন্যমনস্ক হওয়া যাবে না, একদম একদম অন্যমনস্ক হওয়া যাবে না। যাক, এটা একটা বড় অভিজ্ঞতা হলো। একটা কোনো কিছুতেই হেরে যাওয়ার ব্যাপার নেই বন্ধু, কোনো হতাশের ব্যাপার নেই। হয়তো ওদিকে রাস্তাটা একটু ভালো পেতাম, কিন্তু এই অভিজ্ঞতাটা হতো না। এত কিছু বলছি, সামনে আবার 3টে ট্রাক যাচ্ছে, একটার মধ্যে আবার ইয়ে আছে, ওই ট্যাঙ্কগুলো, ওভারের ট্যাঙ্কের কোনো কোম্পানি থেকে যাচ্ছে, কিংবা হয়তো লোকালি মেড। কী করে যাব? ওদিকে দুটো ট্রাকটা দাঁড়িয়ে, এদিকে এটা কী করে যাওয়া হবে তাই তো ভাবছি।
এ তো রাস্তা খুব বাজে, টায়ারের খুব ক্ষতি হবে, খুব বাজে অবস্থা। চলো দেখি এমনি করে যদি কোনো পথ পেয়ে যাই। দেখো রাস্তার অবস্থা দেখো। হলদি দেপাড়া দেবশিলা মেমোরিয়াল যেটা রয়েছে এটার কাছে এসেছি। এই দেপাড়ার যে মন্দিরটা ওইখানটায় এসে এই এতক্ষণে তালিতের রাস্তাটা উঠলাম। বাঁ দিকে বেরিয়ে যাব, ডান দিক থেকে বর্ধমান। আমাদের এই ডান দিক থেকে আসার কথা ছিল, কিন্তু প্রচুর ঘুরে যাক 22.6 কিলোমিটার হলো। এবার আমি সঠিক রাস্তায় উঠেছি। গুসকরা 17 কিলোমিটার আছে, আর এদিকে গেলে আবার কাটোয়া রাস্তা যাওয়া যায়। সব ইন্টারকানেকশন আছে। দেখো এতক্ষণ পরে এবার একটু মনটা ভালো হয়ে গেল। দেখছো এই কৃষ্ণচূড়া, সেই কৃষ্ণচূড়া রাধাচূড়া, যেখানেই কৃষ্ণ সেখানেই রাধা। আর আমি এখন বেরোচ্ছি এই হলদি নদীর ওপর দিয়ে। এই হচ্ছে হলদি নদী। এই হলদি নদী কুসুমগ্রামের ওপর দিয়ে গেছে, ওখানে তোমাদের আগে দেখিয়েছি। তোমরা স্টাডি গাইডের ব্লগটা একটু দেখে নেবে, অনেক অনেক প্রায় 275 মতো ভিডিও আছে দেওয়া। সে আমার শুরু থেকে সবটাই। কৃষ্ণচূড়া গাছটা দেখো, এ সব লরিরা দাঁড়িয়ে আছে, আর ডান দিকে কৃষ্ণচূড়া এখনো কত ফুল দিয়ে যাচ্ছে। বসন্ত তো চলে গেল, এখনো দেখো জারুল সুন্দর, জারুলের রংটা খুব সুন্দর। যেটা বলছিলাম বসন্ত পেরিয়ে গেছে, এখনো কৃষ্ণচূড়া ফুল দিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষও আছেন তাদের জীবনের বসন্ত পেরিয়ে গেলেও তারা কিন্তু সবুজই থাকেন, চির সবুজ থাকেন। আমার সেই সমস্ত মানুষদেরই পছন্দ। ওই ক টাকার ওষুধ খেলাম, কবার ডাক্তারের কাছে গেলাম, আর হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, এটা সরাই দাও। সুন্দর একটা সোনাঝুরি ফুল, এটা শুনে নিজেকে অসুস্থ করা ছাড়া আর কিছু নয়। জানি যারা অসুস্থ তাদের মানসিকভাবেও, আজকে আমি যদি অসুস্থ হই আমারও মানসিকভাবে হয়তো হবে, কিন্তু কিছুটা তো সহ্য করতেই হবে বন্ধু। ক্রমশ 80-র দিকে 80 কিলোমিটার/আওয়ারের দিকে আবার বাইকের কাঁটা চলে যাচ্ছে, কিন্তু না, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। যত ভালোই রাস্তা হোক, ভালো রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হয়। চারিদিকে দেখো কিরকম সবুজ হলুদ, কোথাও সবজি হচ্ছে, কোথাও ধান পেকেছে, ধান কাটা হচ্ছে। সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, কিন্তু তার উপর দিয়েই পিচ ঢালা রাস্তা এগিয়ে চলেছে। শহরে আর গ্রাম্য দুটো জিনিসের সহাবস্থান। এই যে লেখা রয়েছে বড়া চৌমাথা, এখানকার মন্ডা কিন্তু খুব বিখ্যাত। ওদিকে যেমন নিগনের মন্ডা বলেছি এই দোকানটা, হ্যাঁ। আর বাঁ দিকে হচ্ছে বনপা স্টেশন, আর ডান দিকে কামারপাড়া, সোজা গুসকরা, আর এটা বড়া চৌমাথা। দাঁড়ালাম না, কেননা অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওই খানো থেকে খানা স্টেশন পেরিয়ে আসবার সময়। এই ওরগ্রাম থেকে এই ডান দিকে এই রাস্তাটা দেখে নাও, এই রাস্তাটা দিয়ে গেলে এখানে ড্রাগন ফলের একটা চাষ হয়। বর্ধমানের একজন খুব শিক্ষিত ভদ্রলোক জমি লিজ নিয়ে, এখানে একটা এরোড্রাম আছে, পুরনো ব্রিটিশ এরোড্রাম আছে, ওর পাশে জমি লিজ নিয়ে বিরাট একটা চাষ করছেন, এবং এটা সাপ্লাই হয় বিভিন্ন জায়গায়। টকটকে লাল ড্রাগন ফল, এটার ব্যাপারে ব্লগও আছে। যদি একটু ওই স্টাডি গাইডের চ্যানেলটা একটু দেখে নাও ভালো হয়। এইদিকে হচ্ছে কার্মেল স্কুলটা, চলে গেল, দুটো বাস দেখলাম গেল। এর পাশে রেল লাইন চলছে, একদম বর্ধমান থেকে টানা বোলপুর হয়ে বেরিয়ে গেছে। 40.4 কিলোমিটার, 7:58, ঠিক গুসকলা স্কুল মোড়। বাঁ দিকে গুসকরা স্টেশন, মানে ওপেনিং হয়নি, মানে ব্রিজ প্রায় তৈরি,
এইটা কতদিন ধরে দেখছি, প্রায় 10 বছরের ওপর, প্রায় 12-13 বছর হয়ে গেল এই চলছে। এই রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে, আর এটা রেল লাইনকে পেরিয়ে যাবে এই উপরে ব্রিজ। দেখেছি ওপরে ফ্লাইওভারটা কি সুন্দর ওইদিকে ঘুরেছে, আর ওই আন্ডারপাসটা দিয়ে এইখানে লরি আটকে যায় প্রায়। এই যে এই জায়গাটা দেখো, সব লরি আটকে যায়, মাথায় আটকে যায়, সাইডে আটকে যায়, ঘষে ঘষে প্লাস্টার উঠে গেছে। আর ওই দেখো ফ্লাইওভারটা চালু হয়ে গেলে ওপর দিয়ে বেরিয়ে যাব। এই অজয় ব্রিজ পেরেছি। এই অজয়, আর ওইদিকে রেল। বাঁ দিকে হয়ে গেল ইলাম বাজার, ডান দিকটাতে বেরিয়ে যাচ্ছি কবি জয়দেব রোড। আমি আছি এখন শ্রীনিকেতনে, শান্তিনিকেতনের পথে যাচ্ছি। এই জায়গাটা বাস স্ট্যান্ড ছিল আগে, টোটো স্ট্যান্ড হয়ে গেছে। একটু দাঁড়াবো ওখানে, মোহিতের সঙ্গে একটু কথা বলে নিই। বোলপুর স্টেশনের দিকে যাবো না, বাঁ দিকে শান্তিনিকেতন আশ্রম, উত্তরায়ণের পথের দিকেই চললাম। এই পথে যাওয়ার পথে মোহিতের সাথে আমার দেখা করে যেতেই হয় একবার। সুন্দর বাগান করে দেখার মতো শিল্পী মানুষ, নোবেল পুরস্কার বিজয়ী মাননীয় অমর্ত্য সেনের বাড়ির কাছেই ওর বাড়ি। নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বাড়ি পড়বে এখানেই। দেখো কি সুন্দর সব বাড়িগুলো শান্তিনিকেতনে। স্কুল থেকে ছেলে মেয়েরা সব আসছে। গাছগুলো দেখেছো কত বছর আগেকার গাছ। কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। আচ্ছা, সব কটা বাড়ি তোমার মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখলাম। ও তুমি দাঁড়িয়ে আছো তো, না হলুদ গেঞ্জি? হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়িয়ে আছো মনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন বাড়িটা? এইখানটা রাখছি। বাইক নিয়ে আজ একলাই বেরিয়েছি। বহুদিন পর পরিবার সহ মোহিত পালকে পেলাম, দাদা ভাই দুজনেরই দেখা হয়ে গেল। ফুলের মতো সুন্দর এই শিশুকে দেখো, মা ও সন্তানের অনাবিল হাসি আমায় আনন্দ দিল। তোমার নাম বলে দাও। আমার নাম নন্দিতা। নন্দিতার কোলে রিয়াংশু, এই যে দাদু। মোহিতের বাড়ি থেকে বেরোচ্ছি এই মাত্র, এখানে ব্রেকফাস্ট করে। এই যে মোহিতের বাড়ি, সুন্দর বাগান। হ্যাঁ বেশ, আবার আসবো। এই হোস্টেলটায়, এই হোস্টেল থেকে আমরা এখন শান্তিনিকেতনের পোস্ট অফিসের দিকে যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। দুদিকে গাছ, রামকিঙ্কর বেজের কিছু স্কাল্পচার দেখা যাবে। উত্তরায়ণ পড়বে সামনে, আগে গিয়ে ওই মোড় থেকে বাঁ দিকে চলে যেতে হবে। তা দেখছি তোমাদের মন ও আমি বাইক নিয়ে শান্তিনিকেতনের পথে পথে ঘুরছি। চিরাচরিত ভাবে আমি দেখাতে পারবো না, কিভাবে দেখাতে হয় আমি জানি না। তবে প্রথমেই তোমাদের দেখাই শান্তিনিকেতনের আশ্চর্য ভবনগুলোর মধ্যে এটা হলো প্রার্থনা হল, উপাসনা ঘর। এটা বেলজিয়ান কাঁচ দিয়ে তৈরি, মানে কাঁচ মন্দিরও বলা হয়। ভেতরে যাওয়া যাবে না, আগে আগে যাওয়া যেত, এখন পুরো ঘিরে দেওয়া হয়েছে। বাইরে থেকে যতটা দেখানো যায়। পার্কিং করা যাবে না, তাই ধীরে ধীরে দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। দেখো জিনিয়া ফুলের গাছ, এখানে ফুল ফুটবে, ভরে যাবে ফুলে ফুলে। আর ওইখানে একটা মাটির বাড়ি। আমরা ওই বাঁ দিক থেকে চলে যাব কিন্তু। হ্যাঁ, তালধ্বজ। চলো কি লেখা আছে দেখি।
একটা তাল গাছকে কেন্দ্র করে খড়ের চাল গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যের শিক্ষক তেজেন্দ্রনাথ সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুঠিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেন্দ্রনাথ সেনের স্মৃতি বহন করছে। তালধ্বজ, এই কাঁচ মন্দির, রামকিঙ্কর বেজের স্কাল্পচার, সেই কলের বাঁশি, এগুলো কত কাছ থেকে দেখা যেত যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। এটাকে ঘিরে রাখতে বাধ্য হয়েছে, ভালো করে দেখা যায় না দূর থেকে, কিন্তু ছেড়ে যেতেও ইচ্ছে করছে না জায়গা। রবীন্দ্র স্নেহধন্য শিল্পী রামকিঙ্কর বেজের এই বিখ্যাত স্কাল্পচার গুলো দেখার সৌভাগ্য আমার হয়েছিল খুব কাছ থেকেই 1991 সালের এপ্রিল মাসে। খুব ভাল লাগছে এই জায়গাটা ঘুরতে, দারুণ লাগছে। এইখানে এই বাঁদর লাঠির গাছটা তুলতে হবে। আমরা যাব বাঁ দিকে পোস্ট অফিসের পাশ দিয়ে, কিন্তু একটু ডান দিকে ঘুরে আসি। শান্তিনিকেতনে এলাম যখন, এই বিখ্যাত সেই বট গাছ, এই জায়গাটা দেখো, এই তাল গাছ, এইখান থেকে এই বট গাছের ছবিটা দেবো। রবি ঠাকুরের সেই প্রাচীন বট মনে আছে? 10 দিকেতে ছড়িয়ে শাখা, কঠিন বাহু আঁকা বাঁকা, স্তব্ধ যেন আছে আঁকা, শিরে আকাশ পট। এই বটের নিচে কত ছবি তুলেছি আমরা, এখন তার ভেতরে যাওয়াই যাবে না। নিশি দিশি দাঁড়িয়ে আছো, মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে, ওগো প্রাচীন বট, কতই পাখি তোমার শাখে বসে যে চলে গেছে, ছোট ছেলেরে তাদেরই মতো ফুলে কি যেতে আছে। আর কবিতা নয়, বটকে ছেড়ে এবার যেতেই হবে। এই ডান দিকে পোস্ট অফিসের পাশ দিয়ে বেরিয়ে যাব। এই যে এইটা হচ্ছে শান্তিনিকেতনের পোস্ট অফিস। দারুণ দারুণ পোস্ট অফিসও দেখার মতো। এই হচ্ছে বোলপুরের অফিস, ময়ূরাক্ষী সাউথ ক্যানাল ডিভিশন। এটা ঘুরে গেলাম। এই সুন্দর বগনভেলিয়া গাছটা দেখাতেই হবে। শ্যামবাটি ক্যানেল যেটা যাচ্ছে, এইটা পেরিয়ে আমরা ডান দিকে যাব, বাঁ দিকটা বেরিয়ে যাওয়া যাবে, সোনাঝুরি হয়ে শিউড়ি রোড ধরা যাবে। এই অটোটার পেছনে কি লেখা আছে দেখো, পড়লে মনে ডাকবে ফোনে, কিন্তু ফোনটা তার আগে চার্জ দিয়ে রাখতে হবে। সোনাঝুরি নয়, এগুলো হচ্ছে বাঁদর লাঠি গাছ, ফুলগুলো খুব সুন্দর হয়। আর ডান দিকে শুরু হয়ে গেল সোনার তরী। এইখানে হলো সোনার তরী। আহা, বাঁদর লাঠি গাছ কি সুন্দর। এই যে স্টেশনের নামটা এখানে লেখা আছে। বীরভূম জেলায় আছি, প্রান্তিক রেলওয়ে ক্রসিং এখানে দাঁড়িয়ে আছি। বাঁ দিকে ঢুকে গেলাম প্রান্তিক উপনগরী থেকে। চলো দেখি কোথায় যাওয়া যায়। NH-14 উঠে গেলাম। এই NH-14টা এদিক দিয়ে তারাপীঠ যাওয়া যায়। এই জায়গাটা ঠিক তালতরের এরিয়ার মধ্যেই পড়ছে। এই ডান দিকে এই বিল্ডিংটা দেখছো, আমি এটাই আমার গন্তব্য ছিল আজকে। এখানে তো মাটি ফেলেছে। আজ গৃহপ্রবেশ উদ্বোধন, রথের দিন। ডিটেলস পরের ভিডিও বলছি। যাওয়া যাবে? হ্যাঁ, 73.9 কিলোমিটার হলো, 10টা 23 বাজছে। আমার প্রিয় বন্ধুরা, কোনোভাবেই ভিডিওটার লেন্থ কমানো গেল না, তাই এই পর্যন্তই রাখতে হলো, কিন্তু আর বাড়াচ্ছি না। যা হবে পরের ভিডিও হবে। তো আমি আশা করব তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস দিও, আর যারা নতুন তারা প্লিজ স্টাডি এড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।